ভিউয়ার সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ চলছে, ঈদ সেলিব্রেশন চলছে, আর ঈদ মানেই সহমর্মিতা, ভালোবাসা, কাঁধে কাঁধ মিলিয়ে সেই খুশিটা সবার মধ্যে বন্টন করে দেওয়া। ঈদের সময়টাতে কোনো ভেদাভেদ থাকে না, এবং সেই ভেদাভেদ থাকে না বলেই কিন্তু এটা ঈদের দিন। আর ঈদ সেলিব্রেশনটার মতো প্রত্যেকটা দিন যেন সুন্দর হোক, এবং ঈদের সময় কিন্তু আমাদের বিনোদন অন্যতম একটা জায়গায় থাকে, কারণ আমরা বিনোদিত হতে পছন্দ করি। এই সময়টাতে আমরা খানিকটা ফ্রি থাকি। দর্শক, আমি আশিয়া সবাইকে ওয়েলকাম করছি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জিটিভির বিশেষ আয়োজন বিআরবি কেবলস প্রেজেন্টস তারা স্টার, পাওয়ার্ড বাই ভায়া হাউজিং। যেহেতু তারা স্টার, ডেফিনেটলি আজকে আমাদের মাঝে আমরা এমন একজন তারাকে আমন্ত্রণ জানিয়েছি। সবাই তাকে চেনেন, ভীষণ সুপরিচিত, বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন, এবং সামনেও তার কাছ থেকে আরো সুন্দর কিছু কাজ পাচ্ছি আমরা। তিনি আর কেউ নন, ভেরি হ্যান্ডসাম, ডেফিনেটলি আমাদের সবার ফেভারিট জিয়াউল রোশন। হে রোশন, কেমন আছো? অনেক ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে আলোকিত করবার জন্য আজকে চমৎকার আয়োজনে। ঈদ মোবারক তোমাকে। ঈদ মোবারক। আচ্ছা, ঈদ কেমন যাচ্ছে বলো? ঈদ ইউজুয়ালি যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আমি ঈদের দিনটা সবসময় হোম টাউনে থাকার ট্রাই করি, কারণ যেহেতু তুমি জানো যে ঈদের সময়টায় মানে হোম টাউনে তো আব্বু আম্মু সবসময় ঈদ করে, ঢাকায় কেউ থাকে না। ইনফ্যাক্ট আমার যারা একদম ব্লাড কানেক্টেড যেসব রিলেটিভসরা আছে, ওরা সবাই এই সময়টায় দেশের বাড়িতেই থাকে। সো এই জন্য একদমই ঢাকা ঈদ করলে খুব শুনশান মনে হয়, মানে ঈদটাকে আসলে ফিল করা যায় না। এই জন্য ঈদের সময়টা সবসময় মনটা অনেক চলে যায় আব্বু আম্মুর সঙ্গে। এবার কি ঈদে গ্রামে যাওয়া হয়েছে নাকি যাবে সামনে? ইউজুয়ালি। আর আমি ঈদের আগের দিন গিয়েছিলাম, কারণ আমার আব্বু আসলে আমাকে ছাড়া নামাজটা একদমই পড়তে চায় না। একসঙ্গে আমরা যেখানে থাকি সেখান থেকে আবার 3 to 4 কিলোমিটার দূরে হচ্ছে আমার জন্মস্থান, যেখানে সবসময় মানে টাউনে ঈদটা করা হয় না আর কি। মানে আমরা টাউন যেখানে থাকে আর কি, আখাউড়া সদরে, ওখানে নামাজটা ওখানে পড়ি না, পড়ে হচ্ছে আমার একদম যেখানে আমার জন্মস্থান, সেখানে আমার কাজিনরা আছে, আমার রিলেটিভসরা আছে। হীরাপুর, এটা হচ্ছে একদমই ধরো আখাউড়া যে স্থলবন্দর আছে ইন্ডিয়ার বর্ডারের সঙ্গে, ওটারই একদম কাছাকাছি। হীরাপুর হচ্ছে গ্রামের নাম। তো সেখানে আমার মাই বার্থ প্লেস ওয়াজ দেয়ার। আর আমার কাজিনরা বলো বা ইনফ্যাক্ট আমার অনেক চাচারা আছেন, আমার একদম আপন চাচারা, তো ওনারা তো সবাই পরলোক গমন করেছেন। আর যারা অনেক রিলেটিভসরা আছে না, যে মানে আমাদের নিকটবর্তী প্রতিবেশী, তারপর হচ্ছে নামাজে গেলে যাদের সঙ্গে সবসময় দেখা হয়, সেই চিরচেনা মানুষগুলোর সঙ্গেই আসলে সবসময় মানে নামাজটা পড়তে ভালো লাগে। এবং নামাজের পর দেখা যায় যে মানে নিজের বাসায় ফিরে আসতে সময় লাগে। আব্বুর সঙ্গে অনেক রিলেটিভদের বাড়িতে যাই, গিয়ে দেখা করে আসি। রোশন তো এখন আর সিঙ্গেল, আমরা সবাই জানি, একদম বাচ্চা কাচ্চা বাবা হয়ে গেছে, সুন্দর একটা ফ্যামিলি আছে, আলহামদুলিল্লাহ। সবাইকে নিয়ে কি যাওয়া হয় ঈদের সময়টাতে? না, এবার ঈদটায় ওরা যায় নাই, কারণ হচ্ছে আমার বেবিটা জার্নি করার জন্য আসলে প্রিপেয়ার না। আমার ছোট বেবিটা 1 বছর 8 মাস। সো আমি আসলে ঈদটাই ট্রেন ভ্রমণ করি না, আমি গাড়ি দিয়ে সবসময়, আমি পার্সোনাল গাড়ি নিয়ে আসা যাওয়া করি। তো আমার মানে ওই বেবিটাকে আসলে এই মুহূর্তে ওকে গাড়ি নিয়ে 4 ঘন্টা জার্নি করাটা খুব আমার কাছে একটু মনে হয়েছে। এই জন্য ইনশাআল্লাহ আশা করছি নেক্সট ঈদটা ওকে নিয়ে যাবো হোম টাউন। আমার সাহস, আমার আস্থা, বিআরবি কেবলস, বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল। পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার। বিআরবি কেবলস। শপিং কেমন হলো সবাইকে নিয়ে এবারে? শপিং আমার 3টা ধাপে শপিং করি। মানে প্রথম দিনটা দেখা যায় আমি আমার মানে এশাকে নিয়ে শপিং করতে গেলে প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগে যায় বাচ্চাদের শপিং করতে। তো দেখা যায় প্রথম দিনটা আসলে নিজের শপিং করা হয় না। সেকেন্ড ডেতে আমার শপিং গুলো ম্যাক্সিমাম টাইম এসেই পছন্দ করে। দেখা যায় যে মানে এভরিথিং, মানে পাঞ্জাবি থেকে ধরে পাঞ্জাবের ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে যে আউটফিট গুলো নর্মালি ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পরা হয় আর কি, সবগুলো ওই চুজ করে। তো দেখা যায় যে মোটামুটি প্রথম দিন বাচ্চাদের শপিং, সেকেন্ড ডেতে আমার আর ওর শপিং, থার্ড ডেতে হচ্ছে রিলেটিভদের জন্য বিভিন্ন জিনিস কেনাকাটা করা। ভাবি কি গিফট করলো, কিছু করেছে? লটস অফ। তুমি কি দিলা ভাবিকে? আমি ওকে কি দিলাম, আমি ওকে জাস্ট ওই ঈদের ড্রেস, আমি তো আসলে ওরকম ভাবে কিনি না, আমি ওকে টাকা দিই যে তুমি নাও, পছন্দ মতো কিনো, আমার পছন্দ কেন জানি ভালো লাগে না, এই জন্য মানে দ্যাটস ভেরি স্ট্রেঞ্জ। মানে অনেক সময় হয় না যে আমি সবসময় বলে যে যা দেয় তাই তো পছন্দ করে মানুষ, যে হাজবেন্ড দিয়েছে না এটাই পছন্দ হয়েছে, মানে ওর টেস্ট গুলো একটু অন্যরকম। মানে ইনফ্যাক্ট আমার কাপড় চোপড় গুলো ও পছন্দ করে।
আচ্ছা, 2016 থেকে 2026 10 বছর ক্যারিয়ার, তোমার খুব একটা বেশি সময় না, কিন্তু এর মধ্যে তুমি বেশ ভালো ভালো কাজ করেছো। কিন্তু যদি একটু আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির দিকে আমরা তাকাই, সিনেমাগুলো না খানিকটা ঈদ কেন্দ্রিক হয়ে গেছে। ঈদের সময়টাতেই শুধু আমরা সিনেমা দেখি, আর বাকি সময়গুলোতে কিন্তু সিনেমা হলগুলো মুখ থুবড়ে পড়ছে। এর জন্য অনেক সিনেমা হল কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তোমার কাছ থেকে যদি একটু মূল্যায়ন জানতে চাই, এই বিষয়টা আসলে তুমি কিভাবে দেখছো? আমাদের ইন্ডাস্ট্রিটাকে আসলে এখন এই মুহূর্তে যে অবস্থা আছে, এটাকে ইন্ডাস্ট্রি বলা যায় না। এটা একদমই, তুমি যেটা বললে, ঈদ কেন্দ্রিক হয়ে গেছে, এবং ঈদের বাইরে সিনেমা মুক্তি দিতে আমাদের দেখা যায় যে মানে ইনফ্যাক্ট শাকিব ভাইকেও দেখা যায় না ঈদের বাইরে মুক্তি দিতে। তো এটা আসলে মানে কাউকে দোষ দেওয়া যাবে না। ঈদের বাইরে হয়তো বা আমরা সে ফেস্টিভ মোডটা ক্রিয়েট করতে পারি না। আর আমাদের সিনেমাগুলো আসলে মানুষ হল কেন্দ্রিক, মানে ঈদ কেন্দ্রিকই দেখতে চায় বেশি। ঈদের সময় অনেক লম্বা ছুটি পায়, ঈদের বাইরে কর্মজীবী মানুষ যারা আছে ওরা মুক্তি পায় না। মানে আমাদের সিস্টেমটা কেন জানি মানে সিনেমা ফ্রেন্ডলি না। ইনফ্যাক্ট দেখা যাচ্ছে আমার 4 থেকে 5টা সিনেমা কমপ্লিটলি রেডি হয়ে আছে। সরকার পতনের পরে দেখা যায় যে নতুন সরকার এসেছে, কিন্তু মানে প্রডিউসার ইজ নট রেডি। মানে মানে কেমন যেন সবকিছু মানে প্রপার মনে হচ্ছে না। দেখা যাচ্ছে যে ঈদের সময় হ্যাঁ খুব ম্যাগনিফিসেন্টলি মুক্তি দিচ্ছে সিনেমাগুলো, কিন্তু কয়টা সিনেমা মুক্তি পাচ্ছে? তুমি দেখো যে এই সিনেমাটাই হয়তো গত 1 বছর ধরে প্ল্যান করে মুক্তি পেয়েছে ঈদে, কিন্তু এই 1-2টা বা 3টা সিনেমা দিয়ে কি আসলে সবকিছু মানে ইন্ডাস্ট্রিকে আসলে ভালো বলা যায়? একদম একদম। আসলে অনেকে কি আসলে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে সেক্টরটাতে? ইনভেস্ট করতে ভয় পায়, মুক্তি দিতে ভয় পায়, মানে নানান রকমের সমস্যা ইন্ডাস্ট্রিতে চলমান আছে। আচ্ছা, তোমার যে সিনেমাগুলোর সামনে আসার কথা একটু একটু জানি আমরা সিনেমাগুলোর সম্পর্কে। আমার 3 থেকে 4টা সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। জামদানি, অনিরুদ্ধ রাসেলের জামদানি, তারপর সর্দার বাড়ি খেলা, যেখানে আমার সঙ্গে বুবলি অ্যাক্টিং করেছে কো অ্যাক্টর হিসেবে, আর মানিকগঞ্জের একটা মানে লাঠি খেলাকে বেস করে আসলে মূলত এটার গল্পটা শুরু হয়েছে। প্লটটা ডিফারেন্ট। প্রেমপুরা নামে একটা সিনেমা আছে বেঙ্গল মাল্টিমিডিয়ার, ওটাও ছবিটা কমপ্লিটলি রেডি হয়েছে, মুক্তির জন্য অপেক্ষায় আছে। আর এর বাইরে আরো 2-1টা সিনেমা র্যান্ডমলি রয়েছে আমার। কাজগুলো জাস্ট মানে অল আর বেসিক্যালি ডান, কিন্তু আমি জানি না আসলে আমাদের প্রডিউসাররা কবে নাগাদ কেন মুক্তি জানি দিবে এটা? আসলে প্রডিউসারকে দোষ দিব নাকি আসলে অন্য কাউকে দোষ দিব নাকি পরিস্থিতিকে দোষ দিব, আই রিয়েলি ডোন্ট নো। আচ্ছা রোশন, তোমার একটা সিনেমার নাম বলছি, সেটা হচ্ছে রক্ত, জিন, বেপরোয়া, মুখোশ, সাইকো, পাপ, ডেড বডি এবং অপারেশন সুন্দরবন। প্রত্যেকটা সিনেমাই কিন্তু ভীষণ এগ্রেসিভ নামগুলো, যদি আমরা একটু জানি। তো আসলে মানে তোমার কি কখনো মনে হয়েছে যে যারা নাম দেন যে সিনেমা নামকরণ এমন না হলে আমি সিনেমা করবো না, এরকম কখনো হয়েছে কিনা? নামকরণের ক্ষেত্রে আসলে কার প্রাধান্য দেওয়া হয়েছে বেশি? না, আসলে গল্পের উপর ডিপেন্ড করে নামটা। আমার এখনো পর্যন্ত ডিরেক্টরদের সাইড থেকে যে নামটাকে চুজ করা হয়েছে ওটা আমার কাছে মানে অযৌক্তিক মনে হয়নি, বা সেটা নিয়ে কখনো আমাকে করতে হয়নি যে না, নামটাকে চেঞ্জ করতে হবে। এবং তোমার রিসেন্ট একটা কাজের কথা আমরা জানি, সেটা হচ্ছে একটা মিউজিক্যাল ফিল্ম, প্রেমের গল্প। এই ব্যাপারে একটু জানতে চাই তোমার কাছ থেকে। মিউজিক্যাল ফিল্ম তো সচরাচর আসলে করা হয় না, কিন্তু এটা যেটা মুক্তি পেয়েছে ঈদের দিনে মুক্তি দিয়েছে এটা, এটার গানটা আসলে আমাকে ইমপ্রেস করেছে। ডিরেক্টর মাহিন আওলাদ আমাকে যখন গানটা পাঠায় এবং আমাকে বলতে শুনে মানে বলে যে তুমি একবার শুনে দেখো, প্রথমে বলেছিল যে করবা কিনা, আমি বললাম যে না, করবো না। বলেছে আচ্ছা ঠিক আছে, গানটা শুনতে তো সমস্যা নেই, তুমি গানটা শুনে দেখো। গানটা শুনে ভালো লাগলো, আমি ফোন দিয়ে বললাম যে প্ল্যানিং কি, কিভাবে করবা এটা, মেকিংটা কিভাবে করবা। তখন আমাকে নীলাদ্রি কিছু লোকেশন পাঠালো, যে ওইভাবে প্ল্যানিং করেছে যে এই লোকেশনগুলোতে করবে। লোকেশনগুলো জাস্ট অ্যামেজিং লোকেশন, একদম পাহাড়ি, কিন্তু ডিফারেন্ট একটা ভাইবস আছে ওখানে। মানে এত উঁচু উঁচু পাহাড়, প্লাস হচ্ছে অনেকগুলো হ্রদ রয়েছে ওখানে, প্লাস হচ্ছে মানে মাটির কালারটাই যেন কেমন খুবই চমৎকার, প্রচুর পরিমাণ পাথর ওখানে। তো ওখানে আমার যে লোকেশনগুলোকে বেস করে বানাতে চাই সেটা যখন দেখালো, আমার কাছে মনে হয়েছে যে না, গানটা সুন্দর। এখন আমাদের যেহেতু লোকেশনটা সুন্দর, আমাদের লুকস অ্যান্ড কস্টিউম নিয়ে চিন্তা করতে হবে। ওইগুলো ঠিকঠাক থাকলে দেন ইট উইল বি মানে ব্লাস্ট ওয়ান। আর তাছাড়া কণা গানটা গেয়েছে, সাথে রিমন ভাই আছে, দুজনের মিলে অসাধারণ একটা ভয়েস দিয়েছে। এবং গানটা মানে দিস ইজ দ্য মেইন রিজন বেসিক্যালি মানে কাজটা করার পেছনে। আর আমার সঙ্গে চমক ছিল অ্যাক্ট্রেস, সব মিলিয়ে মানে একটা মানে হয় না যে আমাদের লিপ বেস আসলে গান না, মানে চিরাচরিত যে আসলে হাত নেড়ে রোমান্টিক স্টাইলে যে গানটা, ওইটা আসলে টোটালি একটা স্টোরি বেস সং, একটা স্টোরিকে এখানে প্রেজেন্ট করা হয়েছে।
সো একটা আলটিমেটলি একটা অ্যামেজিং কাজ দাঁড়িয়েছে আর কি আমার রেসপন্স কেমন পছন্দের কাজ হয়ে পাচ্ছ থাকবে এখন অসাধারণ পর্যন্ত? অসাধারণ। ওকে, আমরা জানি যে জিয়াউল রোশন ভীষণ ফিগার সচেতন। এটা কি শুধুমাত্র সিনেমার জন্য নাকি বাস্তব জীবনেও তুমি তো মেইনটেইন Fitness? করছো? হ্যাঁ, ফিটনেসের কথা বলছি। না, আমি আসলে সচেতন বলতে কি আমি কিন্তু জিম ফ্রিক না, মানে আমি সচেতন বলতে হ্যাঁ আমি সচেতন, আমি ডায়েটটাকে খাবার দাবার আমি একটু বুঝে শুনে খাই। মানে বুঝে শুনে খাই বলতে অনেক বেশি ভাত এবং গরুর মাংস খাই না তা না, সেটাও খাই, কিন্তু Okay. সেটা আমি মানে 7 ডেজই খাই না আর কি। দেখা যায় যে কখনো কখনো মানে সারাদিন ডে আমার কেটে যায় হচ্ছে ওটস মিল খেয়ে। তো মানে ফ্যাট অনেক বেশি অ্যাবজর্ভ করে ওই ধরনের খাবারগুলোকে আমি জাস্ট অ্যাভয়েড করি। সপ্তাহে একবার বা দুবার জিমে যায় আর কি, দ্যাটস ইট। ওকে, চমৎকার। তার মানে রোশন ভাত খায়, গরুর মাংস খায়, কেন খাবো সবকিছু না? আমি খায়। আই জাস্ট লাভ ইট, মানে বিশ্বাস করো আমার প্রচুর পরিমাণ মানে খেতে ইচ্ছে করে। খেতে ইচ্ছে করে। আচ্ছা, দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবলস। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে বিআরবি কেবলস। বাংলাদেশে ওটিটিতে তো এখন অনেক অনেক ক্রাইম থ্রিলার হচ্ছে, কিছু ভালো কিছু মন্দ, Yeah. সবকিছুই তো আসলে মানে দেখা যায় আমাদের অ্যাকসেপ্টেন্সের জায়গাটায় থাকে না। থাকে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আসলে তুমি এটাকে কিভাবে মূল্যায়ন করবে? ওটিটি আমার ভীষণ পছন্দের, আমি কাজ করতেও পছন্দ করি। ওটিটিতে আসলে সবগুলো কাজ দেখার মতো না, দ্যাটস ভেরি ট্রু, তুমি ঠিকই বলেছো। আমার অ্যাজ এ পার্সন সত্যি বলতে কি আমি আই ক্যান বি এ ফিল্ম অ্যাক্টর, কিন্তু আমি ভালগারিটি খুব অপছন্দ করি। ভালগার এনি কাইন্ড অফ কন্টেন্ট আই ডিসলাইক। ইনফ্যাক্ট আমার সিনেমাতেও অনেক সময় দেখা গেছে ডিরেক্টর অফার করেছে বা রাখতে চেয়েছে কয়েকটা সিন হচ্ছে মানে দর্শক ইন্টারেস্ট ইনক্রিজ করার জন্য, হয়তো বা দর্শক ইন্টারেস্ট ক্রিয়েট করতো বা হয়তো আলোচনা ক্রিয়েট করতে পারতো, কিন্তু আমি কোনোভাবেই মানে ইনফ্যাক্ট উইথ মি মানে আমার কোনো সিন বা কোনো কিছু আমি কখনোই ভালগারিটিটাকে আমি অ্যালাউ করি না। এটা আমি আগেও করতাম না, এখনো আমার সত্যি বলতে পছন্দ না। আমার 10 বছরের ক্যারিয়ারে অনেক ভালো ভালো কাজ উপহার দিয়েছো, হয়তো এখন একটু সময়টা খুব একটা অনুকূলে যাচ্ছে না। একদমই না। তো হ্যাঁ, তো সামনে আসলে খুব কি বাজে কোনো সময় কোনো এখন। কোনো কোনো প্ল্যান আছে যে এই ধরনের কাজ হলে করব, কিংবা যদি ব্যাটে বলে মিলে যায় সামনে? না আসলে না, এরকম কিছু প্রজেক্ট অলরেডি হাতে নিয়েছি। তবে সিনেমাটা শুরু হতে সময় লাগবে, মানে লার্জার দেন লাইফ টাইপের একটা সিনেমা হাতে নিয়েছি এখন হয়তো। তবে হ্যাঁ, আমি আগে মানে লার্জার দ্যান লাইফ। ওকে, লার্জার দেন লাইফ আমার সিনেমা আসলে আমি খুব বেশি বেছে করারই এখন মোডে আছে, যে এখন মানে হুট করে সিনেমা, ইনফ্যাক্ট গত 1 বছরে আমার অসংখ্য সিনেমা কি অলমোস্ট মোটামুটি প্রায় 80% সিনেমাই হাতে নেওয়া হয়নি। একদম তো তার একদম। কারণ হচ্ছে সিনেমাগুলো তারপর আরো বেশ কিছু ভালো প্রজেক্ট আটকে মানুষের আছে। রুচি পরিবর্তন হয়েছে, এটার জন্য আসলে আমরা দায়ী না, এটার জন্য আসলে দর্শকের টেস্ট দায়ী। আর একটা বিষয় হচ্ছে তোমার বেশ কিছু ভালো ভালো প্রজেক্ট আটকে আছে, এবং আটকে আছে এটাও অনেকগুলো। এটাও একটা ক্ষোভের জায়গা ডেফিনেটলি, কবে নাগাদ মুক্তি একদমই। পাচ্ছে, এবং আমরা আসলে খুব চাই কাজগুলো আসুক একদমই তাই, শীঘ্রই। প্রকাশ করতে পারি না। আচ্ছা রোশন, তোমার ঘরে বসত করে কয়জনা? তোমার ঘরে কি শুধু আমাদের ভাবি বসত করে নাকি অন্য কেউ আছে আরো? না, আব্বু আম্মু ম্যাক্সিমাম হোম টাউনে থাকে। দেখা যায় আব্বুর জন্য আম্মুকে থাকতে হয়। কারণ আর তোমার মনের ঘরের কথা বলেছি। মনের ঘরে ডেফিনেটলি তো আচ্ছা, তুমি তো শুরুতেই বলেছো যে আমার একটা ভদ্র ইমেজ আছে, গুড বাই So, ইমেজ ভদ্র আছে মানুষটা তো ইন্ডাস্ট্রিতে মনে তো ডেফিনেটলি একাধিক মানুষকে জায়গা একজনই দেবে না। থাকে। একদম। আচ্ছা, যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করে, অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আছে, যারা পাবলিক ফিগার, তাদের কি আসলে রাজনীতির সাথে কখনো যুক্ত হওয়া উচিত কিনা, পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে, কি মনে হয় তোমার? রাজনীতি করুক, সেটা সিনেমা ছেড়ে দিয়ে, মানে যে কোনো একটা প্রফেশনে থাকুক। না আচ্ছা। অন্য প্রবলেম, কারণ সিনেমা তো আসলে সর্বজনীন, সবার দলমত নির্বিশেষে সবাই পছন্দ করবে। রাজনীতির সাথে ইনভলভ হয়ে গেলে তোমাকে শুধুমাত্র ওই দলের মানুষগুলোই পছন্দ করবে, অন্য কেউ পছন্দ করবে না। সবাই আরো আচ্ছা। এটার বিগেস্ট এক্সাম্পল ইজ সাকিব আল হাসান, তারপর হচ্ছে ফেরদৌস ভাই, তারপর হচ্ছে এই যে কি যেন মাস্টারফি ভাই, মানে এটা দিস ইজ দ্য বিগেস্ট এক্সাম্পল। তারপরে আমরা রিয়াজ ভাইয়ের কথা রিয়াজ বলতে ভাই। পারি। হ্যাঁ, রাইট। আচ্ছা, তুমি কি কখনো চাও তোমার যিনি পার্টনার আছে সে তোমাকে প্রত্যেকটা কিছু বলে যাক? প্রত্যেকটা কিছু মিন্স হচ্ছে আমি এখন বাইরে যাচ্ছি, এখন এখানে যাচ্ছি, তার সাথে দেখা করতে যাচ্ছি, এখানে খেতে যাচ্ছি, প্রত্যেকটা বিষয় কি আসলে না ও ইনফরমেশন বলে না, বাট আমি বেরোর সময় ওকে আমি কোথায় যাচ্ছি সেটা বলে যাই সব সময়। আচ্ছা, এটা কি তোমার পছন্দ? এটা ওর আসলে তো ভাবনা হতেই পারে যে কোথায় গেল। আই লাইক ট্রান্সপারেন্সি, আমি কোথায় গেলাম, সে transparency, কোথায় গেল, এগুলো আসলে
জানলে তো কোনো সমস্যা নেই। ট্রান্সপারেন্সিটা খুব ইম্পর্ট্যান্ট মানে পার্টনারের বিষয়টা ব্লাইন্ড ক্ষেত্রে। ট্রাস্টের বিষয়টা আসলে এইরকম না যে তুমি যেখানে খুশি যাও, এটা আমার জানার কোনো না, দরকার নেই। এক্স্যাক্টলি রাইট। আচ্ছা, একটা মজার প্রশ্ন করি, যখন তুমি কোনো হোটেলে থাকো, ঢাকায় কিংবা ঢাকার বাইরে কিংবা দেশের বাইরে, থাকে না হোটেলে তো অনেক কিছু থাকে, টুথপেস্ট, টুথব্রাশ, শ্যাম্পু, কন্ডিশনার, লোশন, অনেক কিছু থাকে। তো এরকম কখনো হয়েছে যে একটা কিছু আমি ব্যাগে করে নিয়ে গেছি কিংবা যে কোনো কিছু এরকম মানে হয়েছে? ব্যাগে করে কোনো- নিয়ে চলে এসেছি? হ্যাঁ, চলে আসছো। না, আমি আসলে হোটেলে যেই কিটস গুলো থাকে, আমি আমার পার্সোনাল কিটস গুলো বেশি ব্যবহার করি। অনেক সময় হয় না যে দেখা ধরো যায়। যে ভুল করে একটা তুমি কিছু নিতে ভুলে গেছো। ভুল করে না, আমার অ্যাসিস্ট্যান্ট অনেক সময় নিয়ে আসে যে ভাই পেস্টটা নিয়ে যায়। ওকে আমি ওকে। আচ্ছা, তুমি যদি একদিনের জন্য ভিলেন হও, কোন নায়ককে তুমি আসলে মারামারি করে হারাতে চাবে? আমি একদিনের জন্য ভিলেন হলে বাংলাদেশের সব দুর্নীতিবাজগুলোকে, নায়ক না আসলে দুর্নীতিবাজদেরকে যদি বাস্তব জীবনে ভিলেন হয়ে থাকে আর কি, যারাতে অনেক ক্ষমতা থাকবে, আমি দেশটাকে দুর্নীতি মুক্ত করে ফেলতে চাই এবং Okay. চিহ্নিত দুর্নীতিবাজদেরকে আমি একদম বাংলাদেশ থেকে আউট করে দিতে চাই। ওকে। আচ্ছা, রোশন, ধরো তুমি একজন ডিরেক্টর হয়ে গেলা, তখন কোন নায়ক বা নায়িকাকে দিয়ে তুমি সবচেয়ে বেশি রিটেক করাতে চাবে? কখনো চিন্তাই করিনি এমন প্রশ্ন আমি কিভাবে দিব। আমাকে নিয়ে নিজেকেই? হ্যাঁ। মানে তুমি ডিরেক্টর আর নায়ক দুইটাই? আমিও আমি টু বি ভেরি অনেস্ট, আমি প্রায় সময় রিটেক দিতে চাই, ডিরেক্টর বলে যে পারফেক্ট আছে, দিতে হবে না। দিতে হবে না, সুপার। মাঝে মাঝে আমি প্রায় সময় কি করি, একদম শেষ মুহূর্তে গিয়ে ইচ্ছা করে ভাই হয় না আচ্ছা, তোমার জীবনের সবচেয়ে ড্রামাটিক অফ স্ক্রিন মোমেন্ট কি ছিল? ড্রামাটিক অফ স্ক্রিন মোমেন্ট, ড্রামাটিক অফ স্ক্রিন মোমেন্ট আসলে ওইরকম অনেক কিছুই থাকে আসলে, জামাল হচ্ছে স্ক্রিনে বলতে আসলে না, মনে থাকে না। So, ওকে, আচ্ছা। lots of things. আচ্ছা, যদি এরকম হয় তোমার জীবন একটা মানে একটা রিয়েলিটি শো হয়, তার নাম কি হবে? আমার জীবনে রিয়েলিটি শো কেন সিনেমায় আসলেন? কেন সিনেমায় আসলেন? তোমার কি এটার জন্য মনে হয় যে আশা সিনেমা আসা ঠিক হয়নি, কখনো এরকম মনে হয়? সিনেমা আসা ঠিক হয়নি না, মানে আসলে সিনেমা মানে থাকে এইসব কথা আর বলে লাভ নাই, আসলে বললাম না যে আক্ষেপের অনেক জায়গা আছে। আচ্ছা, ওকে, ধর তুমি একদিনের জন্য সিনেমা ইন্ডাস্ট্রির বস, তোমার হাতে সব পাওয়ার গুলো আছে, তুমি কি পরিবর্তন করতে চাইবে? আমি বেশি করে সিনেমা হল নির্মাণ করব, সিনেমা হলের পরিবেশটাকে চেঞ্জ করব, আর দেশের মানে একদম প্রতিটা জেলায় সবচাইতে প্রমিনেন্ট যে মার্কেটগুলো আছে ওইটার উপরে সিনেপ্লেক্স দিব। চমৎকার। আচ্ছা, ধরো তোমার জীবনের উপর একটা বায়োপিক নির্মাণ করা হবে, তোমার হোল ক্যারিয়ার, তোমার লাইফস্টাইল, পড়াশোনা, এভরিথিং। এখন বলা হলো সেই বায়োপিকে জিয়াউর রোশন অভিনয় করতে পারবে না, বাংলাদেশের কোনো অভিনেতাকে কাস্ট করা যেতে পারে। তো জিয়াউর রোশনের চরিত্রে কোন অভিনেতাকে তোমার মনে হয় যে আসলে পারফেক্ট সেই রোলটা করবার জন্য? আমি এটা কখনো চিন্তা করিনি, আমি এই প্রশ্ন উত্তর দিতে পারবো না। পারবে না? আচ্ছা, এটা অনেক গবেষণার ওকে বিষয়। ওকে। আচ্ছা, তোমার জীবনে যদি কোনো পোস্টার বানানো হয়, তাতে কি লেখা থাকবে? আমার জীবনে যদি কোনো পোস্টার বানানো হয়, কি লেখা থাকবে জীবনের উপরে দেখো তোমার? এমন সব প্রশ্নগুলো করছো যেটা আসলে কমপক্ষে এক সপ্তাহ চিন্তা করে প্রশ্ন উত্তর দিতে হবে। আচ্ছা, ওকে। সো এটা অনেক ভাববার বিষয়। অনেক ভাববার বিষয়। ওকে, আর মাথায় আসবে না থ্যাংক এখন। ইউ সো মাচ। আমরা খুব জম্পেশ চমৎকার আড্ডা দিলাম Thank you রোশন so much তোমার for সাথে। inviting me. আমি সবসময় বলি, যখনই তোমার সাথে আমার দেখা হয়, কথা আমার ভীষণ ভালো লাগে, আর এই কাজগুলো সম্পর্কে আমি জানি, আমিও চাই খুব কাজগুলো শীঘ্রই যেন আমরা পাই সামনে। so much. আর ঈদ অনেক সুন্দর কাটুক ফ্যামিলি নিয়ে, সবাইকে নিয়ে, এবং তোমার এক্সপেকটেশন অনুযায়ী কিছু ভালো কাজ আমরা আশা করছি সামনে ইনশাআল্লাহ। জলদি আমরা পেয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ, আর ইনশাআল্লাহ। তোমার ফ্যান ফলোয়ার্স, ভালোবাসার মানুষগুলো তোমাকে দেখছে, তাদের যদি কিছু বলার থাকে। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদে একটা আমার প্রেমের গল্পকে আপনারা ভীষণ ভালোবাসা দিচ্ছেন এবং আপনাদের পছন্দ হয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি। থ্যাংক ইউ সো মাচ, আসবার জন্য অনেক ভালো থেকো। Thank you so থ্যাংক much. ইউ। ভিউয়ার্স, গল্প কথায় আড্ডায় জিয়াউর রোশনের সাথে ঈদ সেলিব্রেশনের আড্ডা আজকে এখানে শেষ করতে হচ্ছে। আশা করছি সবার ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলেই কিন্তু সেখানেই হবে আমাদের প্রাপ্তি। আপনারা দেখছিলেন বিআরবি কেবলস প্রেজেন্টস তারা স্টার, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং। আমাদের আসলে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ আয়োজন একসাথে ভাগাভাগি করাটা যেন শুধুমাত্র একদিনের জন্য না হয়, এটা যেন আমরা বছরব্যাপী সবাই সবার পাশে থাকতে পারি, আনন্দ উপভোগ করতে পারি। যে যেখানে আছেন, ফ্যামিলি, পরিবার, পরিজন সবাইকে নিয়ে চমৎকারভাবে ঈদ সেলিব্রেট করুন। সুন্দর হোক দিন। আজকের মতো খোদা হাফেজ।